সমস্ত প্রশংসা দয়াময় মহান স্রষ্টার। আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো, ভালো থাকাটাই কামনা করি। যাই হোক, আজকের যে টপিক তোমাদের ন্যারেশনের ক্লাসের সিরিয়াল নাম্বার 6, ষষ্ঠ ক্লাস। এখানে লিখছি দ্যাটের পরিবর্তে ইন্ট। ডিরেক্ট ন্যারেশনে যদি দ্যাট থাকে, দ্যাট যদি রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হয় at the time of doing indirect narration, you have to change it, that is that হবে it। দেখো, he said, সে বলল, that is bad, সেটা খুব খারাপ। তাহলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আসি। হি সেইড, ওই নিয়মটা রিপিটিং ভার্বের অবজেক্ট না থাকলে সে বা সেইডের কোনো পরিবর্তন হয় না। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা পড়ছো। আর আমাদের এই যে ইনভার্টেড কমা, এর পরিবর্তে তো আমরা দ্যাট বসাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। তাহলে এটা তো আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম। আর এই যে দ্যাট, এটা তো আমাদের সেন্টেন্সে দেওয়াই আছে। এই জন্য এই দ্যাটের পরিবর্তে যদি তুমি ইট ব্যবহার করো, সেন্টেন্সটা ভুল হবে না। হি সেইড দ্যাট ইজ ব্যাড, হি সেইড দ্যাট ইট ওয়াজ ব্যাড। এই ইজটা হলো ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর এটা দেওয়া আছে অ্যাডভান্স লার্নার্স চৌধুরী অ্যান্ড হোসেন 19-এর জন্য একটা বই লিখছে। ওই বইয়ের পেজ নাম্বার 278 প্রয়োজন বোধে দেখতে পারো। আর দেখা বা জানাটাই তোমাদের জন্য জরুরি, কারণ আমরা তোমাদের যে পড়াই তাতে তোমাদের ইংরেজি যে সিলেবাস যেভাবে তাদের 9-10 কভার দেয়, এতে কোনো সন্দেহ নেই। কাজে এখন জানবা, বেশি বেশি পড়বা, বেশি বেশি শিখবা। তারপর দেখো, দ্বিতীয় একটা উদাহরণ লিখছে, শিলা সেইড দ্যাট ইজ ওকে, দ্যাটস ওকে। দ্যাটস বলতে দ্যাট ইজ, দ্যাট ইজের সংক্ষিপ্ত হলো দ্যাটস ওকে। এখানে উত্তর লিখলাম, শিলা সেইড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আর এই দ্যাটটা এখানে ব্যবহার করছি। শিলা সেইড দ্যাট ওয়াজ ওকে, এটা হলো ইজ হলো ওয়াজ। আবার অর্ডার লিখছে, শিলা সেইড দ্যাট ইট ওয়াজ ওকে। প্রমাণ, অ্যাডভান্স লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 9-10-এর জন্য পেজ নাম্বার 278। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে পড়াবো ইন্টারগেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের কি করতে হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন, ইন্টারগেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের কি করতে হয়। এই সেন্টেন্সে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করছি বা পেয়েছি রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল, আর সেইড থাকলে টোল্ড। কিন্তু রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে উক্ত সে বা সেইডের কোনো পরিবর্তন হয় না। আর পেয়েছে কি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। আর এই সেন্টেন্সে আমরা পাবো, যা দেখো এখানে লিখছি, ইন্টারগেটিভ সেন্টেন্স ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনে যদি সে থাকে, সের পরিবর্তে বসাতে হবে আমাদের আস্ক। আর যখন সেইড থাকবে, সেইডের পরিবর্তে হবে আস্কড। মানে সের পাস্ট ফর্ম হলো সেইড, এরকম আস্ক এর পাস্ট ফর্ম হলো আস্কড। আর কমা বলতে কি ইনভার্টেড কমার পরিবর্তে বসাবো আমরা ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। এখানে কিছু কথা আছে, তোমার প্রশ্ন জাগবে যে ই বসাবো কোথায় আর ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো কোথায়। আমরা 24টা অপারেটর প্রথম দিক থেকে তোমাদের শিখিয়েছি। সেই 24টা অপারেটরের নামগুলো আমি আবার বলছি, মনে রাখার চেষ্টা করবা। এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডো ডাজ, ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কোড, মে মাইট, শ্যাল শুড, উইল ওট, অট টু, ইউজ টু, ডেয়ার নিড, মাস্ট। এই 24টা অপারেটর, এরা হলো সাবজেক্টের বডিগার্ড। কিভাবে সাবজেক্টের বডিগার্ড? কোনো মন্ত্রী মিনিস্টার যদি কোথাও যায়, তার আগে পিছে বডিগার্ড থাকে, লোকজন থাকে তাকে রক্ষা করার জন্য। যেমন প্রাইম মিনিস্টার যদি টাঙ্গাইল আসে, কোন গাড়িতে আসবে বোঝার কোনো পথ নাই, তার আগেও গাড়ি থাকবে, পিছনেও গাড়ি থাকবে।
আর যখন সে একটা মঞ্চে গিয়ে বক্তব্য দিবে তখন তার সামনে দর্শক নীরবতা পালন করে বসে যাবে, তার কথাগুলো শুনবে। আর বডিগার্ড যারা তারা অস্ত্র শস্ত্র নিয়ে ওই পিছনে দাঁড়িয়ে থাকবে। ওই রকম ইন্টারগেটিভ সেন্টেন্সের এরকম একটা চিহ্ন আছে, নোট অফ ইন্টারগেশন। এটা হলো বিপদের চিহ্ন। তুমি রাস্তাতে যাইতেছ, যদি দেখো যে রাস্তার এরকম সাপে ফেনা ধরছে, তুমি আর আইগাবা না যে বিপদ, তখন তুমি লাঠি ছোটা খুঁজবা। আর যদি হাতের কাছে না পাও, লোকজন ডাক দিবা যে তাড়াতাড়ি গিয়ে যে সামনে সাপ, তুমি ওই যে বিপদ দেখছ, তুমি আর অগ্রসর হবা না। এটা হলো বিপদ। আর যে বিপদ যদি না থাকে, তুমি কিন্তু তোমার রাস্তা দিয়ে ওই চলমান প্রক্রিয়াতে যে মানুষ যেভাবে চলাফেরা করে ওইভাবেই করবে। কাজেই ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে। এটি হলো বিপদের চিহ্ন। আমরা যে এত করতেছি, পড়াশোনা করতেছি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রশ্নের সম্মুখীন হয়ে আর প্রশ্ন দেখে আমরা ভয় পাই। যে যে বিষয়ে দুর্বল সে মনে মনে কামনা করে এই বিষয় যদি না থাকতো তাহলে লেখাপড়া কারে কয় দেখতাম। আর আমরা যে বিষয়টা ভালো পারি, আমাদের ওই বিষয়টাই, ওই সাবজেক্টে আমাদের বারবার পড়তে ইচ্ছা করে। এরকম এটা হলো বিপদ। বিপদ দেখলে যেগুলো বডিগার্ড আছে, এই বডিগার্ডরা কী করবো, সাবজেক্টের আগে থাকবে। অপারেটর হলো সাবজেক্টের বডিগার্ড। আর যখন বিপদ আপদ থাকবে না, তখন এরা সাবজেক্টের পরে থাকবে। আচ্ছা দেখো, বডিগার্ড যদি সাবজেক্টের পূর্বে থাকে, ওটাও ইন্টারগেটিভ সেন্টেন্স। কোশ্চেন 3 ধরনের কোশ্চেন হয়, ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। যে সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস বা নো এর মাধ্যমেই দেওয়া যায় তাকেই বলে ইয়েস নো কোশ্চেন। যদি বলি ডু ইউ নো মি, তুমি বলবো ইয়েস। ডু ইউ গো টু স্কুল, ইয়েস। আর যদি বলি হোয়াটস ইউর নেম, এখন যদি ইয়েস অর নো বলো, তাহলে মনে করবো কি হি হ্যাজ কাম ফ্রম পাবনা ক্যান্টনমেন্ট। ওকে, কাজেই এখানে দেখো সেন্টেন্সটা লিখছি, হি সেড টু মি, সে আমাকে বলল ডু ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাও। তাহলে এই প্রশ্নের উত্তর যদি তুমি বলো ইয়েস, তাও কিন্তু হবে। আর যদি বলো নো, তাও হবে। এটা হলো ইয়েস নো কোশ্চেন। আবার বলি, যে সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস বা নো এর মাধ্যমে দেওয়া যায় তাকেই বলে ইয়েস নো কোশ্চেন। তাহলে হি সেড টু মি ডু ইউ গো টু স্কুল, সে আমাকে বলল তুমি কি বিদ্যালয়ে যাও। এখন দেখো এখানে সেইড আছে, সেইডের পরিবর্তে আসলো আস্কড। সেন্টেন্সটা হলো ইয়েস নো কোশ্চেন, এর পরিবর্তে আসলো ইফ। এখন ওই পার্সনের পরিবর্তন, যে পরিবর্তনগুলো আমরা পূর্বেই পড়েছি, এগুলো সকল প্রকার সেন্টেন্সের উপরেই পড়বে। হয়তো বা কোনো নিয়মকানুনের মাধ্যমে কিছু জায়গায় কিছু ক্ষেত্রে কেটে যাবে। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই সেকেন্ড পার্সনকে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। এই অবজেক্ট হলো আই। এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে পুনরূপ পাস্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন। ডু ইউ গো টু স্কুল, এটা হলো কি হি আস্কড মি ইফ আই ওয়েন্ট টু স্কুল, সে আমাকে বলল আমি বিদ্যালয়ে যাই কি না। এই কি না এটা হলো, এটা দ্বারা বোঝালো ডাউট, সন্দেহ। ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি ইফ বসাইতে পারো, আর WHETH ইয়ার, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার তুমি বসাইতে পারো। তবে ইফ এবং ওয়েদারের মধ্যে ইফটা ব্যবহার করা, ইফটা ব্যবহার করাই উত্তম। কেন উত্তম? এই ওয়েদার লিখতে গিয়ে যদি ওয়েদার হয়ে যায়, ওয়েদার শব্দের অর্থ হলো আবহাওয়া। যদি একটু ভুল হয়ে যায়, সেন্টেন্সটাই শেষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মহিলা বিভিন্নভাবে কথাবার্তা বলে যে হুজুরের এক ওয়াজ শুনছিলাম, বলছিল একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছেন যারা সবে ভুক্তভোগী বটে। কাজেই তুমি ওই ওয়েদারের জায়গায় যদি ওয়েদার লেগে ফেল দাও, তাহলে তোমার সেন্টেন্সটাই গরবাদ, ভুল হয়ে গেল। কাজেই এটা লিখতে গেলে যদি এইটাই হঠাৎ হয়ে যায়, কাজে এটা আমার কাছে এই ক্ষেত্রে না লেখাটাই উত্তম। তার পরিবর্তে ব্যবহার করব আমরা ইফ। ওকে, আরেকটা সেন্টেন্স লেখে,
the man said to the boy, will you go to Dhaka today? ইন্টারগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেন। এটা আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করিয়ে দেখো, দ্য ম্যান asked the boy, yes no question, কমার পরিবর্তে if, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে দ্য বয় এর প্রোনাউন হলো হি। এখন উইল আছে, উইল পরিবর্তন হইয়া উড গো টু ঢাকা টুডে থাকলে দ্যাট ডে। তাহলে উইল পরিবর্তন হয়ে ওড, আর টুডে থাকলে দ্যাট ডে। ওই যে ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট ন্যারেশন করবো, দেখো তো মনে পড়ে কিনা, যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ তো অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যাসার্টিভ, অপারেটিভ অ্যাসার্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সও অ্যাসার্টিভ। এটা ছিল ইন্টারগেটিভ। যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করলাম, তখন সেন্টেন্সটা হয়ে গেল অ্যাসার্টিভ। অর্থাৎ সাবজেক্টের পূর্বে যে অপারেটরগুলো আছে, অ্যাসার্টিভ করতে গেলে ওই অপারেটরগুলো সাবজেক্টের পরে বসে। আর ডোডাস ডিড যদি থাকে, সাবজেক্ট কি রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পূর্বে অপারেটর হিসেবে এদের আমরা ব্যবহার করব, এরা চিরতরে সেন্টেন্স থেকে উঠে যাবে। দ্য women said to her daughter, do you have a cup of tea? The woman said to her daughter, do you have a cup of tea? মহিলাটি তার কন্যাকে বলল, তুমি কি ডু ইউ হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক পেয়ালা চা খাবে? তখন আমরা কি করব, এখানে দেখো ডো আছে, যে কথাটা বলছিলাম, সাবজেক্টের পূর্বে যদি ডো ডাজ ডিড থাকে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ডো ডাজ ডিড সেন্টেন্স থেকে চিরতরের জন্য উঠে যাবে। আর ডো ডাজ ডিড ব্যতীত অন্য কোনো অপারেটর যদি সাবজেক্টের পূর্বে থাকে, তাহলে ও গিয়া সাবজেক্টের পরে বসবে। আর উঠে যাবে এই কারণেই, যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ। এখন এটাকে আমরা পরিণত করি, দ্য উইমেন আস্কড হার ডটার, ডো ডাজ ডিড চিরতরে উঠে যাব, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন, ডটার হবে শি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। দেখো তো, সে থাকলে আস্কড, সেই থাকলে আস্কড। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন অবজেক্ট না থাকলে সে বা সেটের পরিবর্তন হয় না, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাক বা না থাক, ইট ডাজন্ট ম্যাটার। অবজেক্ট থাক বা না থাক, থাকলেও যা, না থাকলেও ঠিক তাই। ওই সে থাকলে আস্ক, সেই থাকলে আস্কড ব্যবহার করতে হবে। এখানে অবজেক্ট থাকলেও যা, অবজেক্ট না থাকলেও তাই। অ্যান্ড অবজেক্ট ছাড়া একটা উদাহরণ দিই,
দেখো সেইড, সেইডের পরে কোনো অবজেক্ট নাই, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের কি করতে হবে? হি আস্কড, এখানে অবজেক্ট নাই বিদায় এই সেইড আমরা এই সেন্টেন্সে রাখতে পারবো না। সেইডের পরিবর্তে আস্কড, আর ইনভার্টেড কমা, কমার পরিবর্তে ইফ। এখন অপারেটর সাবজেক্টের আগে আছে, আগেও বলছি ডু ডাজ ডিড যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ডু ডাজ ডিড সেন্টেন্স থেকে চিরদিনের জন্য উঠে যায়, অর্থাৎ চিরতরে উঠে যায়। ডু ডাজ ডিড ব্যতীত অন্য কোনো অপারেটর দ্বারা যদি ইনডাইরেক্ট ন্যারেশন শুরু হয়, ইনডাইরেক্ট ন্যারেশন ডিরেক্ট ন্যারেশন শুরু হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এগুলো সাবজেক্টের পরে গিয়ে বসে। সাবজেক্টের পরে বসবে এখানেই যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন, সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন, নো সেন্স, হি। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিটকে পরিণত করতে হবে পাস্ট পারফেক্ট। হি হ্যাড বিন প্রেজেন্ট ইন দ্য মিটিং। পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে হ্যাড বসে, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন। এ হলো ইয়েস নো কোশ্চেন। আবার সেন্টেন্সটা যদি ডব্লিউএস কোশ্চেন হয়, অ্যান্ড ডব্লিউএস কোশ্চেনটা কাকে বলে? যে সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস বা নো এর মাধ্যমে দেওয়া যায় না, উত্তরে কিছু বলতে হয় বা লিখতে হয়, তাকে বলে ডব্লিউএস কোশ্চেন। আর ডব্লিউএস কোশ্চেন চেনার পদ্ধতিটা হলো ডব্লিউএস কোশ্চেনটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা গঠিত। Teacher said to his students, how have you done this? শিক্ষক তার শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের বলল, হাউ হ্যাভ ইউ ডান দিস, তোমরা কীভাবে এগুলো করেছ? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা থাকলে তখন আমাদের কি করতে হবে? টিচার asked his students, এই ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসবে না। ইফ শুধু ইয়েস নো কোশ্চেনের জন্য, ডব্লিউএস কোশ্চেনের জন্য নয়। এক্ষেত্রে কী করতে হবে? ইনভার্টেড কমার পরিবর্তে এই ডব্লিউএইচ ওয়ার্ড হলো 9টা, তার মধ্যে এইটা হলো এইচ ডব্লিউ, আর ওটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড হলো 9টা, ডব্লিউএইচ ওয়ার্ড 9টি, তার মধ্যে একটা হলো এইচ ডব্লিউ, আর হলো ডব্লিউএইচ, আর একটা হলো ডব্লিউএইচ, আর একটা হলো এইচ ডব্লিউ, এটা হলো এইচ ডব্লিউ। তাহলে আমরা কি করব? এই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে এখানে রেখে দেব। হাউ, অ্যান্ড সেন্টেন্সটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। এখানে সাবজেক্ট ইউ এর পূর্বে আছে হ্যাভ, অ্যান্ড এই সাবজেক্টের আমরা পরিবর্তন করি। এই সাবজেক্টটা কোন পার্সনে আছে? সাবজেক্ট হলো সেকেন্ড পার্সন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই সাবজেক্টকে রিপোর্টিং ভার্ব এর অবজেক্টের সাথে তুলনা করতে হয়, এর সাথে পরিবর্তন করতে হয়। তাহলে এখানে স্টুডেন্ট না স্টুডেন্টস প্লুরাল, আর এখানে হলো ইউ। তাহলে তোমরা এটা পরিবর্তন হবে দে। এই স্টুডেন্টসের প্রোনাউন হলো দে, আর স্টুডেন্ট থাকলে হি অথবা সে, তাহলে এর প্রোনাউন আসলো দে।
এখন ওই সাবজেক্টের পূর্বে যে অপারেটর, এটা সাবজেক্টের পরে বসবে। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে এই হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। ডান, এই দিস পরিবর্তন হয়ে দোস, THOSE। ওই যে বলেছিলাম যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ। এছাড়াও আরও 5টি নিয়ম বাধ্যতামূলক। সে 5টা নিয়ম কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তারপরে ইনভার্টেড কমার পরিবর্তন, তারপরে পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, আর নিকটবর্তী ওয়ার্ডকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন। যাই হোক, যতটুকু তোমাদের আজকে ক্লাস নিলাম বা পড়াইলাম, পরের ক্লাসে এই সেন্টেন্স থেকে কিছু বোঝাবো, বোঝানোর পরে কিছু হোমওয়ার্ক দিব তোমাদের। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।